আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। খাবার নিয়ে আসে শিহজাত, কিন্তু মিঠি পোলাও খাবে না, গন্ধ পাচ্ছে। অবাক হয় শিহজাত, এই মেয়েকে ভাত খাওয়াতে হয় বউকে, পোলাও বিরিয়ানি ছাড়া খায় না। তার নাকি এখন গন্ধ লাগে। কিছু না বলে ভাত রান্না করতে বলো খালাকে। খালা রাইস কুকারে ভাত বসান। এবার ভাত এনে আদো সাও করে বসলো। 3 লোকমা খেতেই আবারও বমি করলো। অস্থির হয়ে উঠল শিহজাত। এমনটা কখনোই হয়নি। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। ভাতে গন্ধ, নিয়ে যান। কি খাওয়ান সব? অবাক হয় শিহজাত। পোলাও তো গন্ধ, ভাতে গন্ধ, আজব। তো কি খাবে? তেঁতুল। কি? শুনতে পান না? ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল শিহজাত। মিঠে জীবনও তেঁতুল খায় না। তেঁতুল নাকি টক। এই টক খাওয়ার ভয়ে ফুচকাও খায় না। আজ নাকি খেতে ইচ্ছে করছে। ভাতের প্লেট রেখে দিল। তেঁতুল খায় না বলে এই বাসায় তেঁতুল রাখা হয় না। শবনম খেত, তাই কাঁচা তেঁতুল পাকা তেঁতুল ফ্রিজে থাকতো সবসময়। আঁচড় করে রাখতো। শবনমের আচারের হাত ভালো। আচ্ছা আনছি, আসবো আর যাবো। তুমি এখানেই বসে থাকো, উঠবে না। দরকার পড়লে এখানেই বমি করে দিও, আমি এসে পরিষ্কার করব। তবুও ওয়াশরুমে যেও না, মাথা ফাটিয়ে ফেলবে। বারবার সতর্ক করলো শিহজাত। কিছু বলল না মিঠি। নিভু নিভু চোখে তাকালো। বিরক্ত লাগছে শিহজাতকে। ইচ্ছে করছে কিছু একটা গায়ে ছুঁড়ে মারতে। এখনো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কেন? নিশ্চিন্ত হতে পারল না শিহজাত। আবারও ফিরে আসে। মিঠির মুখ তুলে বলল, বমি আসলে ধরে রেখো না, করে দিও। জান, এবার আমার মাথা ঘুরছে। বুঝতে পারলাম। শোনো, বমি ধরে রাখার কারণে দম বন্ধ করে রাখলে বমিটি সরাসরি বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যায়। এর ফলে মৃত্যুও হতে পারে, কিংবা কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে বমি ধরে রাখার কারণে মৃত্যুও হয়েছে। আর এটা বড় ছোট সবার ক্ষেত্রেই এমনটা হতে পারে। তাই শ্বাস আটকে মুখ চেপে ধরে বেসিনে কিংবা ওয়াশরুমে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করে যেখানেই বমি পাবে সেখানেই করে ফেলা উচিত। নয়তো বললাম না, ওয়াশরুমে কিংবা বেসিন পর্যন্ত যেতেই বমিটি সরাসরি বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যেতে পারে। বিছানা, পাপোশ, মাদুর, শতরঞ্জি কিংবা যে কোনো জামা কাপড় ইত্যাদি সব ধুয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু মৃত্যু হলে সেখান থেকে ফেরত আসা অসম্ভব ব্যাপার। তাই একটু সাবধানে থেকো। আমি দ্রুত ফিরবো। জান এবার। খালাকে বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল শিহজাত। যার সময় আবারও পিছু তাকায়। মন মানছে না মিঠিকে রেখে যেতে। কিছুক্ষণ পর ঘেমে নিয়ে শিহজাত ফিরে দেখলো বমি করে ভাসিয়ে ফেলেছে বিছানা ফুলর। ঘৃণা না করে খালার সাথে পরিষ্কার করে দিল সব। মনে মনে খালা খুব খুশি হন। মানুষটা কালো হলো যত্নের ভান্ডার। নিজের তেঁতুলের শরবত করে মিঠিকে খাওয়ায়। একটু পর ঘুমিয়ে যায় মিঠি। চিন্তিত হয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয় শিহজাত। পরের দিন ডক্টরের কাছে নিয়ে যান। গাইনি ডক্টরের কাছে পাঠায় ভরকে শিহজাত। গাইনি ডক্টর চেক আপ করে বেশ কিছু টেস্ট করতে দেয়। ওরা দুজন ওয়েটিং রুমে ওয়েট করে। রিপোর্ট আসতেই ডক্টরকে দেখায়। তিনি জানান রিপোর্ট পজিটিভ এসেছে। আচমকা মাথা ঘুরে পড়ে যায় মিঠি। বাসায় নিয়ে আসে মিঠিকে। চোখ বন্ধ করে শুয়ে রইল সে। বেলকনিতে দাঁড়িয়ে রইল শিহজাত। চিন্তাগ্রস্ত সে। মিঠির 18 বছর এখনো পূর্ণ হয়নি। সামনে ক্যারিয়ার পড়ে রয়েছে। তাছাড়া এত অল্প বয়সে মিঠি কনসিভ করে ফেলেছে। খুশির চাইতে টেনশন হচ্ছে বেশি। নিজের খুশির জন্য মিঠির ক্ষতি করতে চায় না শিহজাত। রুমে ফিরে আসে, দেখলো মিঠি কাঁদছে। অস্থির হয় শিহজাত। মিঠি, শরীর খারাপ লাগছে? কোমল গলায় পড়ল। প্রত্যুত্তর করলো না মিঠি। ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মাথা নিচু করে শিহজাত। বুঝতে পারছে না কিছু। মিঠি কি তবে খুশি নয়? কলিজাটা ধূপধাপ করে কাঁপছে। যদি অ্যাবর্শন করতে বলে তাহলে? ধক করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। কাঁপতে লাগলো সমস্ত শরীর। মাথা ব্যথা করছে? কিছু বলে না মিঠি। বুকের সাথে মাথাটা মিশিয়ে নেয়। দুহাতে জড়িয়ে ধরল শিহজাতকে। এবার শব্দ করে কেঁদে উঠল মিঠি। ভীষণ খারাপ লাগলো শিহজাদের। নিজেকে ধাতস্থ করলো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বিষাদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি খুশি নও সুনেত্রা? বুকের ভেতর মাথা নাড়াই মিঠি। অনেক সন্তুষ্ট হলো শিহজাত। কালো ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। বুক থেকে ভয় নামক পাথরটা নেমে গেল হঠাৎ। খেদো না পাখি। কান্না থামানোর চেষ্টা করলো। মাথায় হাত বুলিয়ে কপালে অনেকগুলো চুমু খেলো। সবাই তো বললো আপনি বাবা হতে অক্ষম, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছু বলো না শিহজাত। শবনম কেন মা হতে পারেনি?
এবারও নীরব রইল সে। কি হলো বলুন, সমস্যাটা কার ছিল? এই 6 মাসেও শবনম কেন মা হলো না বলুন? ইতস্তত করলো শেহজাদ। বলতে গিয়েও বলতে পারছে না, কিভাবে বলবে যে শবনমের। নিজেকে সামলে নিয়ে মিঠির কানে মুখ রাখলো। কিছু একটা বলতেই স্তব্ধ হয়ে গেল মিঠি। মাথা তুলে শেহজাদের দিকে তাকায়। মাথা নুয়ে চোখ বন্ধ করে রইল শেহজাদ। এসব কি সত্যি? মাথা নাড়ে শেহজাদ। আচমকা শবনমের জন্য খুব খারাপ লাগলো মিঠির। কেন জানি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শবনমের না হয়ে এমনটা তো তারও হতে পারতো। মিঠি কনসিভ করছে, আর এই খবরটা শুনতে শেহজাদের মা বাবা এবং একমাত্র বোন শেহরিন আসবে ঢাকায়। তবে শেহজাদ চিন্তিত। তার মা সেকেলের, বয়স্ক মানুষ এবং গ্রামীণ চালচলন। আদৌ তার মাকে মিঠির পছন্দ হবে কিনা শেহজাদ জানে না। এদিকে শেহজাদের মা সুফিয়া বেগমও চিন্তায় আছেন। মামারা মেয়ে কেমন না কেমন হবে, আরও নাকি অনেক বড়লোকের মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই, নিঃসন্দেহে কোটিপতির মেয়ে বলা যায়। ঢাকা শহরে যার একটা বাড়ি আছে সে তো কোটিপতিই বটে। মোবাইলে মাঝে মধ্যে কথা হলো, বাস্তবে দেখা হয়নি। কেমন আচার আচরণ করবে সেটা ভেবে কুল পাচ্ছেন না তিনি। ওনার একটা রিজার্ভ মাইক্রো ভাড়া করে ভোর সকালে নামাজ আদায় করে ঢাকার পথে রওনা দেয়। পথে চিন্তিত হয়ে শেহরিনকে বলেন, আমার খুব চিন্তা হচ্ছে। কেন আম্মা? ওই মেয়ের মা নেই, মা মরা মেয়ের স্বভাব ভালো হয় না। এই মেয়েও নিশ্চয় ভালো হবে না। সারা জীবন নাকি বাসার বাইরে থেকে বড় হয়েছে। ধুত আম্মা, সব মেয়ে এক হয় না। বড় লোকের মেয়ে, আমাদের যদি সম্মান না করে? ধ্যাত, এত ভেবো না তো। তবুও সুফিয়া বেগমের চিন্তা হচ্ছে। বড়লোকের বেটি কেমন না কেমন। বিরক্ত চোখে তাকালেন শফিক সাহেব। এত চিন্তার কি আছে? আর সব মানুষ এক নাকি? শবনম তো ঢাকায় আসার পর থেকে অহংকারী হয়ে গিয়েছিল, সহ্যই করতে পারতো না আমাদের কাউকে। মেয়েটা চাপা হিংসুক ছিল। সব মেয়ে এক নয়, বললাম তো আম্মা। তবুও চিন্তা হচ্ছে। শ্বশুর শাশুড়ি আসবে প্রথমবার। মিটির টেনশনের অন্ত নেই। অসুস্থ শরীর নিয়ে বাসা গোছগাছ করছে। যদিও মিটির বাসা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছগাছ করা থাকে সব সময়, তবু মিঠি সব চেক করছে। খালাকে দিয়ে বেডরুম থেকে ওয়াশরুম সহ সব কিছু ঘষে মেজে পরিষ্কার করাচ্ছে। খালার মেয়ে এসেও কাজে যোগ দিয়েছে। নিজেও খালার সাথে টুকটাক কাজে সাহায্য করছে। সকালবেলা বাজারে সদাই করে এনেছে শেহজাদ। মিঠিকে কাজ করতে দেখে ভীষণ রাগারাগি করলো। কিছুক্ষণ ধমকিয়ে বকবকি করলো। মন ভার হলো, পাত্তা দিল না মিঠি। মেহমান আসবে, তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখালে কি ভাববে? বিশেষ করে ওয়াশরুমগুলো অপরিষ্কার দেখলে আরো খারাপ ভাববে। যদিও মিঠির বাসার ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে। এদিকে শেহজাদেরও টেনশনে অন্ত নেই। মিঠি এখন এক্সাইটেড, কিন্তু তার বাবা মায়ের সাথে কেমন বিহেভিয়ার করবে সেটাই ভেবে পায় না। কয়েকবার বমি করে আবার মাথা ঘুরে পড়েও গেল দুবার। এই শরীর নিয়েও ছোটাছুটি করছে। বিরক্ত হয়ে শেহজাদ আবার ধমকালো। বাবা মাকেও নিষেধ করতে পারে না, একমাত্র পুত্র সন্তান সে। এদিকে মিঠি যে কি। বিকেলে প্রায় 2টার দিকে মাইক্রো থামে মিঠির বাসার সামনে। উপর থেকে দেখতে পায় দুজনে। শেহজাদ নিচে নেমে যায়। উপরের দিকে তাকাই ওনারা। সুফিয়া বেগম বললেন, ওমা, কত বড় বাড়ি! এই বাড়িতে শেহজাদের বউ থাকে? হ্যাঁ আম্মা। লিফট থেকে বেরিয়ে এগিয়ে যায় শেহজাদ। মা বাবাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। সুফিয়া বেগম কেঁদে ফেলেন। সবাইকে নিয়ে লিফটে ওঠে। মিটির ফ্ল্যাটের সামনে লিফট থামতেই অবাক হয়ে যায়। সর্বপ্রথম যা চোখে পড়ল তা হলো বাসার সামনের দেওয়ালে খুব সুন্দর করে নেম প্লেটে লেখা মিঠি পরীর রাজ্য। চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো সবাই। কি সুন্দর বাসার সামনে, নামি দামি গাছি ভরপুর, দোলনাও আছে একটা। কি সুন্দর, নিশ্চয় মিঠি এখানে চড়ে। বড়লোকের মেয়েদের কত আহ্লাদ। কলিং বেল চাপতে ডোর খুলে দেয় মিঠি, যেন অপেক্ষায় ছিল সে। সবাইকে দেখতেই ভীষণ খুশি হয়ে যায়। সুফিয়া বেগমকে সালাম দিয়ে জড়িয়ে ধরে কুশলাতি জিজ্ঞেস করলো। মিঠিকে দেখতেই ওনার মনে হলো মেয়েটা খুব লক্ষ্মী, কি পবিত্র চেহারা। আচমকা মনটা ফুরফুরে হয়ে গেল। মিঠির থুতনি তুলে তাকান। কি সুন্দর পরীর মতো মেয়ে। মুখে কোনো দাগ নেই, কিন্তু থুতনির বাম পাশে ছোট্ট একটা তিল আছে। হাসার সাথে তীর তীর করে কাঁপছে। কি সুন্দর। ছোট্ট কালো তিলটা মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কি ফকফকা ফসা,
টিভিতে যে দেখায় সুন্দর সুন্দর মেয়েদের, ঠিক সেই রকম মুগ্ধ হয়ে যান তিনি। হা করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একজন নারী হয়ে তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। এরকম কালো ছেলে তো এত সুন্দর বউ পেয়েছে, তাদের গ্রামের মানুষ জানতে পারলে ঢোল নেমে যাবে মিঠিকে এক পলক দেখার জন্য। যদিও বা কখনো মিঠি তাদের বাড়িতে যায় আর কি, মানুষ বলবে সিনেমার হিরোইন এসেছে শেহজাদের বাড়িতে। একটা লাল কমলা রঙের জামদানি শাড়ি পরেছে মিঠি, কি সুন্দর লাগছে, যেন নতুন বউ, যেন একটা কমলা লেবু। কি সুন্দর করে হাসলো। তাকিয়ে রইলেন তিনি, যেন মুক্ত ঝোল, শুদ্ধ শঙ্কের মতো চিকন চিকন দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। মিঠিকে জড়িয়ে ধরে সুফিয়া বেগম কেঁদে ফেলেন। মিঠুরও কেন জানি খুব কান্না পেল, তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। হয়তো একজন মা বলে শিহরিন এসে জড়িয়ে ধরল মিঠিকে। এতক্ষণে শিহরিনকে লক্ষ্য করলো মিঠি, সবার পিছনে ছিল সে। সবার সাথে মিঠি সুদূর মেলবন্ধন দেখে কেন জানি শেহজাদের ভীষণ ভালো লাগলো। ভাবলো তার সাথে যা ইচ্ছে করুক, কিন্তু তার পরিবারকে সম্মান করুক, এটাই সে চাই। শুধু শেহজাদ নয়, পৃথিবীর সকল ছেলেরাই বোধহয় এমনটা চায়। তার বউ তাকে সম্মান না করলেও তার পিতা মাতাকে যেন করে। মিঠির এই একটা দিক শেহজাদের খুব ভালো লাগে। ভেতরে চাতা, কিন্তু কারোর সামনে ছোট কিংবা অপমান করে কথা বলে না, এবং কি তাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। মিঠি খুব সাহসী এবং নিষ্ঠাবান মেয়ে। চোখ পড়তেই শফিক সাহেবকে সালাম দিল মিঠি। মাথায় হাত টিকে দোয়া করলেন তিনি। এক এক করে বাসার মধ্যে নানান রকমের মিষ্টি ফলমূল ঢুকাতে লাগলো কেয়ারটেকার। ওনারা আসার সময় নিয়ে এসেছেন। মিঠি রাগ করলো, এত কিছু তো প্রয়োজন ছিল না। সবাইকে ফ্রেশ হতে বলল। নিজে তাদের জন্য বর্ধিত রুমগুলো দেখিয়ে দিয়ে ওয়াশরুমগুলো দেখিয়ে দিল। ততক্ষণে রহিমা খালা ওয়েলকাম জুস নিয়ে আসেন এবং টুকটাক নাস্তাও দিলেন। কিছুক্ষণ পর সবাই একসাথে লাঞ্চ করতে বসলো। আদর করে নিজের পাশে মিঠিকে বসালেন সুফিয়া বেগম। মিঠির মন পুলকিত। এত রান্না কেন করেছো বলো তো? আমি তো এক মুঠো খেতে পারবো না। লাজুক হাসলো মিঠি। এখন থেকে পারবেন। আমার খুব ইচ্ছে রান্না করে মাকে খাওয়াবো। এতদিন মায়ের অভাব ছিল, কিন্তু এখন মা পেয়ে গিয়েছি। আপনাকে দিয়ে আমার সব ইচ্ছে আহ্লাদ মেটাবো। চমৎকার হাসলেন সুফিয়া বেগম। হাস্যোজ্জ্বল মুখে বললেন, পাগলি মেয়ে একটা। উৎফুল্লিত হয় মিঠি। সুফিয়া বেগমকে তার খুব ভালো লেগেছে। খিটমিটে স্বভাবে সুফিয়া বেগম হঠাৎই প্রাণবন্ত হয়ে উঠলেন এবং মিঠির সাথে খুব সহজেই মিশে গেলেন। মিঠির সাথে হাসি তামাশা গল্পগুজব করতে লাগলেন। ওনাদের এই সুন্দর মেলবন্ধন দেখে মুগ্ধ বাকি সবাই। শফিক সাহেব তো মনে মনে বলেই ফেলেন, ভারী মিষ্টি মেয়ে, কই ছিলে এতদিন? আহা, কি মায়াই করা মুখ। মানে জেনে মন ভাড়া হয় ওনার। শেহজাদ নিজেই সার্ভ করে দিচ্ছে সবাইকে। মিঠি এসব পারবে না, আর সে চায় না মিঠি কাজ করুক। মানুষটার দিকে তাকায় মিঠি। আজও সাদা পাঞ্জাবি পরেছে। মিঠি শাড়ি পরে মানুষটা পাঞ্জাবি পরে। লাজুক হাসলো মিঠি, মুখের দিকে তাকালো, যারে ভারী কি এবং গাম্ভীর্য একটা ভাব আছে, যার জন্য দেখতে ভালো লাগে। গম্ভীর হয়ে কাজ করছে, দেখতে ভালো লাগছে। হঠাৎ মিঠির দিকে তাকায় শেহজাদ। বুড়ো নাচি ইশারায় জিজ্ঞেস করলো কি? মাথা নাড়ল মিঠি, কিছু না। শিহরিন দেখলো ব্যাপারটা, মুচকি হাসলো সে। স্বপ্নমের মতো মিঠিকেও তার ভাইয়া নিশ্চয়ই আদর করে, সেটা তো মিঠির হাস্যজ্জ্বল মুখ দেখেই বোঝা যায়। সুখী না হলে কি এমন হাসি থাকতো? আর না ইশারায় চোখে চোখে কথা বলতো? লাজুক হাসলো শিহরিন, ভালো থাকলেই ভালো। বাবু, তুইও আমার সাথে বস। তোমরা খাও, এই তো আমিও খাবো আম্মা। সামনে থাকলে আমি কখনো আগে খেয়েছি? মায়ের অপর পাশে বসলো শেহজাদ। শেহজাদের মুখে খাবার তুলে দিলেন। কেমন করে মিঠি তাকিয়ে রইল, নিজের খাবার নাড়াচাড়া করছে। কারো চোখে না পড়লেও শিহরিন লক্ষ্য করলো। মাকে ইশারা দিল সুফিয়া বেগম। মিঠির মুখে খাবার তুলতেই হা করে মুখে নিল। বনিতা করলো না। রাগ করো না বৌমা, অনেকদিন পর ছেলেকে দেখলাম তো, তাই তোমার দিকে লক্ষ্য করিনি। এই পচা ছেলেটা যেতেই চায় না মায়ের কাছে। কিছু বলো না মিঠি। আমার ছেলেটা কত শুকিয়ে গেছে। মন খারাপ করে বললেন তিনি। ঠিক মতো খায় না বোধহয়। কি খায় আবার? কিসের ডায়েট ফাইট করে? টিপে হেসে ফেল শিহরিন। তার মায়ের কাজই এটা, যতবার দেখবে ততবার বলবে শুকিয়ে গেছে। দাও, আরো স্বাস্থ্য বানিয়ে দাও।
বিরক্ত হয়ে বললেন শফিক সাহেব, চোখ রাঙালেন স্বামীকে। শিউরিন বলল, তুমি আসছো, এবার খাইয়ে দেয়ে মোটা বানিয়ে ফেলো ছেলে আর ছেলের বউকে। হ্যাঁ দিব তো, চিন্তা করতে হবে না কাউকে। এই ভয়ে গ্রামে যায় না শেহজাদ, তার মা সারাক্ষণ খাওয়াতে থাকে। শেহজাদের শরীরের গ্রোথ ভালো, যার ফলে খাওয়া দাওয়া করলেই ওয়েট বেড়ে যায়। আহলে জানে তার মা কয়দিন থাকবে, এই কয়দিনে না হলেও তার ওয়েট 5 থেকে 10 কেজি বেড়ে যাবে। কিন্তু তার মা এটা বুঝতে চায় না। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট করতে চলে গেল। শেহজাদ প্লেটে করে খাবার বেড়ে নিজেদের রুমে ঢুকে ডোর আটকে দিল। শিউরিন দেখলো ব্যাপারটা, তার ভাইটা ভীষণ পাগলাটে। বউদের এত আদর করে তা বলার অপেক্ষা রাখে না। শবনমকেও করতো। নিজের কপালে নিচে আগুন দিল শবনম। কার কি একটা দীর্ঘশ্বাস ফেল। গায়ের রং ফ্যাক্ট নয়, একজন পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মনে, চরিত্রে, আচার আচরণে এবং যত্নে। তার ভাইটা কুচকুচে কালো কিন্তু খুবই সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর তার ভাই। জোর করে মিঠিকে খাওয়াতে লাগলো শেহজাদ। বাবুটা আসার পর থেকে শেহজাদের ঘুম নেই চোখে। অফিস থেকে দ্রুত ফিরে, আর দুপুরে এবং মাগরিবের সময় তাকে একা থাকতে দেয় না, কারণ এই সময়টা নাকি জিন বিড়ালের আকৃতিতে ঘুরে বেড়ায়, আর সে দেখলে হয়তো ভয় পাবে, তাই এজন্যই এখন একা ছাড়ে না। খুব যত্ন করে আর ঘন্টায় ঘন্টায় খাওয়ায়। বিরক্ত হয়ে যায় মিঠি, এক সময় কাঁদে, অনেক সময় অতিরিক্ত যত্ন ও বাড়াবাড়ি বলে মনে হয়, কিন্তু শেহজাদ বুঝতে চায় না এই ব্যাপারটা। রাতে গেস্ট রুমে এসে শাশুড়ি ননদের সাথে শুয়ে পড়ল মিঠি। সারা রাত নানান রকমের গল্প করলো তিনজনে। মিঠির কোমল আচরণ ওনাদের মুগ্ধ করলো। বল্লকের মেয়ে হয়েও খুব সহজেই মিশে গেল, সেটা কল্পনা অতীত। অহংকার থাকাটা তার মধ্যে শোভা পেল নেই। নিজেদের রুমে একা শুয়ে আছে শেহজাদ। সারা রাত ঘুম এলো না তার। এদিকে মিঠিকে ডাকতেও পারে না। এই 6 মাসে মিঠি তার অভ্যাসে পরিণত হয়েছে। বুকের মধ্যে না নিয়ে ঘুমালে ঘুম হয় না। ফজরের দিকে চোখ লেগে এলো। ঘুম ভাঙলো 9টার দিকে। রাগ হলো প্রকাশ করলো না। অফিসের জন্য রেডি হতে লাগলো। মন খারাপ কেন? কই না তো। সত্যি করে বলুন। ও কিছু না। গরম চোখে তাকালো মিঠি। ইয়ে মানে মাসের শেষ চলছে তো। হাতে টাকা পয়সা নেই তাই না? না ঠিক তা নয়। কিভাবে কি করবেন তাই তো? ইয়ে মানে কিভাবে যে বুঝে ফেলে মেয়েটা। চিন্তা করবেন না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু টাকাগুলো তো তোমার জমানো। আমার একার বলতে কোনো কিছু নেই শেহজাদ। আমার মানে আপনার, আপনার মানেই আমার, বুঝলেন? হুম। একটা খাম দিল হাতে। এগুলো আপনি আমাকে দিয়েছিলেন সেদিন, খরচ করা হয়নি। এখান থেকে খরচ করুন। এগুলো তোমার টাকা মিঠি। এতক্ষণ কি বলছি সবই আমাদের, বুঝছেন? আর এখন খরচ করে পরে পরিশোধ করবেন। মৃদু হাসলো শেহজাদ। ঠিক আছে, ধার নিচ্ছি। আচ্ছা, বেতন পেলে দিয়ে দেবেন কিন্তু। আচ্ছা। মৃদু হাসে শেহজাদ। আচমকা গলা জড়িয়ে ধরলো। এই শুনুন না, বলো। আমার চোখের আইলাইনার শেষ, একটা লাগবে। তোমার যে আই, তার দিকে তাকালে সবাই এমনিতেই লাইনে চলে আসবে সুনেত্রা। খিলখিল করে হেসে উঠল মিঠি। আপনার মাথা। সত্যি বলছি। ধর। হঠাৎ ডোরে নক পড়ল। দুজন সরে যায়। ভিতরে ঢুকলেন সুফিয়া বেগম। বাবু অফিসে যাচ্ছিস? জি আম্মা। আজ অফিসে না গেলে হয় না বাবু? থাকবো। থেকে যাও, বৃষ্টিও হচ্ছে। থাকবো, তবে যদি খিচুড়ি আর মাংস রান্না করো তাহলে। হেসে ফেলেন সুফিয়া বেগম। করবো নে, যা। তবু আজ অফিসে যাইস না বাবু, কতদিন তোকে নয়ন ভরে দেখি না। একটু মায়ের আঁচল ধরে ঘুরঘুর কর। মাকে জড়িয়ে ধরল শেহজাদ। মেয়েদের উকি দিল শেহরিন। লুকিয়ে লুকিয়ে ছেলেকে বুঝি আদর করতেছো আম্মা? আমি কি করলাম? তুই আবার বিরক্ত করিস কেন বলতো? তোমরা বিরক্ত? যা তুই। মন ভার করে চলে গেল শেহরিন। আচমকা হেসে উঠল। খিচুড়ি রান্নায় লেগে পড়ল সুফিয়া বেগম এবং শেহরিন। রহিমা খালা হেল্প করছে। মিঠিকে কাজ করতে দিল না শেহজাদ। তবে ওনারা আসার সময় মিঠির জন্য 12 থেকে 13 বছর বয়সী একটা হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছেন। মিঠির জন্য একটা মানুষ দরকার। ছোট্ট মেয়ে, সবসময় পাশে পাশে থাকবে, টুকটাক কাজ করবে। আর রহিমা খালা তো আছেই। মেয়েটাকে দেখতে ভীষণ মায়া হলো মিঠির।
কেমন রোগা পাতলা, হাড় চিরচিরে, হাড্ডিগুলো সব দেখা যাচ্ছে। নিশ্চয়ই খুব দরিদ্র পরিবারের সন্তান। তবে আসার সময় সুন্দর জামা কাপড় পরিয়ে এনেছেন সুফিয়া বেগম। মেয়েটার কথা মনে ছিল না মিঠির। শাশুড়ি ননদকে পেতে সে তো অন্য জগতে ছিল। চোখ পড়ল হঠাৎ, দেখলো রুমের এক কোণে বসে টিভি দেখছে। মিঠির মায়া হলো, ডাক দিল। এই এদিকে আসো। ভয়ে ভয়ে উঠে এলো মেয়েটা, হাত ধরলো মিঠি। নাম কি তোমার? সিনু। এত ছোট নাম। মাথা নাড়ালো। তোমার সাথে তোমার নামটা মিলেছে সিনু। সত্যি তোমার হাড্ডি সিনা সব দেখা যাচ্ছে। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে সিনু। সিনু হেসে উঠল, যেন মজার কথা শুনেছে। শুকনো মুখে সে কি সুন্দর করে হাসলো। শ্যামলা রঙের মেয়ে, মিঠির দেখতে ভালো লাগলো। মাথায় হাত বুলিয়ে দিল। আমি তোমাকে মারবো না, বুঝেছো? ভয় পেও না। মাথা নাড়লো সিনু। আমি যে হাড্ডি সিনা বলেছি রাগ করেছো? মাথা নাড়লো, করেনি। উল্টো তার হাসি পেয়েছে। মুখ টিপে হাসলো। তা দেখে মৃদু হাসলো মিঠি। স্কুলে পড়ো? না। কেন? কিছু বলো না সিনু। তার তো খুব দরিদ্র পরিবার সন্তান, কিভাবে পড়াশোনার খরচ চালাবে। ছোট থাকতেই তার বাবা মা মানুষের বাসায় দিয়ে দিয়েছে কাজের জন্য। এবার সুফিয়া বেগম এখানে নিয়ে এসেছেন ওর বাবা মাকে অনুরোধ করে। মাস দুয়েক ওনার বাসায় কাজ করত। মিঠি ভাবলো মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে, আর সারাদিন তার সাথে থাকবে। খুব সুন্দর দিন কাটবে তার। শাশুড়ির উপর খুশি হলো। কিছু খেয়েছো? মাথা নাড়তে খেয়েছে। এখন থেকে ঘন ঘন খাওয়া দাওয়া করবে। খেয়ে দিয়ে মোটা হয়ে তোমার হাড্ডি সিনা সব ঢাকতে হবে, বুঝেছো? আবারও হেসে উঠল সিনু। মিঠিও হাসলো। ব্যাপারটা লক্ষ্য করলেন শফিক সাহেব, তিনিও হেসে উঠলেন। যাক, ভালোই হলো সিনুকে এনেছে। গ্রাম থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছেন সুফিয়া বেগম। এমনটা সব নমের জন্য আনতেন, কি আনেননি। এক এক করে ছেলের পছন্দের সব জিনিস নিয়ে এলেন। মোটা চালও এনেছেন খিচুড়ি রান্না করার জন্য। তিনি জানেন শেহজাদ একবার হলো আবদার করবে। আসার সময় হাঁস, পুকুরের মাছও নিয়ে এলেন। ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখেছিলেন। আসার সময় নিয়ে এলেন সব। ভাগ্যিস কিছু নষ্ট হয়নি। খিচুড়ি, গরুর মাংস, হাঁসের মাংস, মরিচ ভর্তা সহ বেশ কয়েক আইটেমের ভর্তা করলেন ওনারা। সবাই খেতে বসলো। মিটি এই খিচুড়ি পছন্দ করে না, শেহজাদ জানে। তার জন্য ভুনা খিচুড়ি করতে বলল মাকে। এক চামচ খিচুড়ি মুখে দিয়ে বলল, শেহরিন, তোর ছোটবেলার বর্ষার কথা মনে আছে? সেই যে আমরা মোটা চালের খিচুড়ি দিয়ে হাঁসের মাংস আর মরিচ ভর্তা দিয়ে খেতাম। মাথা নাড়ল শেহরিন। আছে, জানো, মাকে সেদিন বলেছিলাম মা রান্না করেছিল, কিন্তু সেরকম মজা কেন জানি আর হয় না ভাইয়া। দিনের সাথে সাথে স্বাদও পাল্টে গেল বোধহয়। মৃদু হাসলো শেহজাদ। সময় কত দ্রুত যায়, হয়তো সময়ের সাথে মানুষও অনেক কিছু হারিয়ে ফেলে, তাই না? খেয়াল করলো সবাইকে মাংস দিল, তার মা নিল না। আচমকা মা কি বলল, গরুর মাংসটা মজা হয়নি। এসব কি রান্না করেছো আম্মা? কই, কি হয়েছে? একদম মজা হয়নি। সত্যি? বিশ্বাস না হলে খেয়ে দেখো। কি বলে ছেলেটা? এত সুন্দর করে মাংস রান্না করলাম, তাও তোর মুখে ভালো লাগলো না? কষ্ট করেও রান্না করে লাভ কি? মাংস নিয়ে খেয়ে চেক করতে লাগলেন। ঠিকই তো আছে। একদম না। রাগ করে এবার তিনি খেতে লাগলেন। যা, কারো খাওয়া লাগবে না। ভালো বললে তো, বাকিটাও পরের বেলায় খাওয়ার জন্য তুলে রাখতে। ভালো লাগেনি বলেছি বলেই তো তুমি বাকিটা খেয়েছো আম্মা। ও, এতক্ষণে বুঝলাম, তার মানে আমাকে বোকা বানিয়েছিস তোরা। খিলখিল করে হেসে উঠল দুজনে। গরম চোখে তাকালেন ভাই বোনের দিকে। আরও 2 চামচ মাংস তুলে দিল শেহজাদের পাতে। মুগ্ধ হয়ে মিঠি বসে বসে দেখছে তাদের খুনসুটি। ভাবতে লাগলো ছেলে মেয়ের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়েই তিনি যেন প্রশান্তি পান। কত কি রান্না করলো ছেলের জন্য, এখন খাওয়াচ্ছে। কি সুন্দর দৃশ্য। লক্ষ কোটি গল্পের মধ্যে এটাও যেন একটা গল্প। চারদিকে তাকালে মা বাবার মমতার এমন হাজারো গল্প পাওয়া যাবে। ভাবতে লাগলো আল্লাহ মা বাবার হৃদয়ে অদ্ভুত রকমের মমতা দিয়ে ভরিয়ে দিয়েছেন। স্বার্থবিহীন এমন সম্পর্ক পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আর মনেই রবের শেখানো ভাষায় নিজের মা বাবার জন্য মনে মনে দোয়া করল, উপরে সেভাবেই রহম করো হে আমার রব, যেভাবে আমারে দিয়েছিল তারা মায়া ভরা শৈশব। রাতে ডিনার করে শুয়ে পড়লো সবাই। মিঠি আজ শেহজাদের সাথে শুয়েছে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল।
ঝুম বৃষ্টির আওয়াজ শুনতে পেল। ভীষণ ভালো লাগলো মিঠির। মাঝরাতে ঝুম বৃষ্টির আওয়াজ শুনতে পাওয়ার অনুভূতি নৈসর্গিক সুখের চেয়েও তীব্র। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। হঠাৎ মিঠির বাসনা জাগলো শেহজাদের সাথে বৃষ্টিতে ভেজার। ঘুম থেকে ডেকে তুলল শেহজাদকে। এই শুনুন, অনেকদিন বৃষ্টির পানি গায়ে মাখি না, চলুন না একটু ভিজি। চলুন না এই ভেজা শহরে একটু ঘুরতে যাই। ঠান্ডা লাগবে। লাগবে না, চলুন। বারণ শুনল না মিঠি। শেহজাদের হাত ধরে টেনে নিয়ে এলো ছাদে। দুজনেই বৃষ্টিতে ভিজতে লাগলো। একজন আরেকজনের সাথে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানিতে ওরা ভিজতে লাগলো। কি মিষ্টি হিমশীতল পানি। বৃষ্টির পানির ঝাপটা মুখে এসে লাগছিল। কি প্রশান্তি লাগছিল দুজনের। এই বৃষ্টিতে যদি জীবনের সমস্যাগুলোও ধুয়ে যেত, মনটা হতো পরিষ্কার, ঝকঝকে বৃষ্টি ধোয়া গাছের সবুজ পাতার মতো। মৃদু হাসলো শেহজাদ। বৃষ্টি সুন্দর, বৃষ্টির শব্দ সুন্দর, বৃষ্টি বিলাসী মানুষও সুন্দর, তাই না সুনেত্রা? মিঠির ঘাড়ে চুমু খায়। নিশীথে নবীনা রাধা, নাহি মানে কোনো বাধা, খুঁজিতেছে নিকুঞ্জ কুটির। মিষ্টি হাসলো মিঠি। হঠাৎ শেহজাদের গলা জড়িয়ে ধরলো। আপনি না ভারী দুষ্টু। কে, আমি? মোটেও না, বৃষ্টি। একদম না, আমি বুঝি আপনার দৃষ্টি। এই যে দেখো, আমি কিন্তু জোর করে তোমার কাছে আসিনি। বৃষ্টির আলতো স্পর্শ তোমাকে আমার থেকে যেতে দেয়নি। শক্ত করে জড়িয়ে ধরলো মিঠিকে। উফ, লাগছে, ছাড়ুন। অসভ্য, সবাই তো জেগে আছে এখনো। দেখুক সবাই, তাতে কি? আমাদের উচিত সবাইকে শেখানো। আচ্ছা, অনেক সাহস আপনার, তাই না? একদম। ঠিক আছে, আপনার মাকে ডাকি কেমন? ও মা, দেখুন আপনার ছেলের কাণ্ড। মা কি বলবে? মা জানেন তার ছেলের শক্ত মেরুদণ্ড। শব্দ করে হেসে উঠল মিঠি। আপনার এই কবিগিরি আর রোম্যান্টিকতা একটু দেখুক। পচা মেয়ে। ছাড়ুন বলছি। ওই এসো না আর একটু কাছে। এই দেখুন, থেমে গেছে বৃষ্টি। থামেনি, দেখো। কোথায়? এক ফোঁটা রয়ে গেছে তোমার ঠোঁটে আর চোখে। আলতো হাসলো মিঠি। তোমার বৃষ্টি প্রিয় সুনেত্রা, আর আমার প্রিয় তোমার বৃষ্টিতে ভেজা ঠোঁট। ছাড়ুন বলছি। মিঠির ঠোঁটের দিকে তাকায় শেহজাদ। ঘোর লেগে যায়, কানে ঠোঁট ছোঁয়ালো। ফিসফিস করে বলল, হৃদয়ের উন্মাদ বিষ, ঠোঁটে আনো, চুমু খাবো সুনেত্রা। বলে ঠোঁটে চুমু খেলো। শেহজাদের বাবা মা এসেছে 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। তবে দেখতে দেখতে এরই মধ্যে রেজাল্টের দিন ঘনিয়ে এলো। আজ রেজাল্ট প্রকাশের দিন। টেনশনে মিঠির প্রেশার লো হয়ে গেল। শেহজাদ সহ সবাই সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু মিঠি কিছুতে শান্ত হতে পারল না। বারে কয়েক বমি করে মাথা ঘুরে পড়ে গেল। খুব দুর্বল হয়ে পড়ল মিঠি। দ্রুত ডক্টর নিয়ে এলো শেহজাদ। বাসে রেখে শিরাপথে স্যালাইন দিল। অতঃপর কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে এলো। আবারও মূর্ছায় গেল মিঠি। চিন্তায় অন্ত নেই শেহজাদের। সামান্য রেজাল্ট নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে বুঝে পায় না সে। কোনো মতে পাশ করলেই তো হলো, কিন্তু মিঠির স্বপ্ন তো অন্য কিছু, সেটা তো কেউ জানে না। অতঃপর রেজাল্ট প্রকাশ হলো। রেজাল্ট প্রকাশ হতে জানতে পারলো মিঠি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং সবার প্রথমে সবার উপরে তার ছবি ব্যানার করে ঝুলিয়ে দেওয়া হয় কলেজে। খবরটি শুনতে যেন দেহে প্রাণ ফিরে পেল মিঠির, যার জন্য তার এত টেনশন, এত লড়াই। অবশেষে খুশিতে কেঁদে ফেল শেহজাদকে জড়িয়ে ধরে। শেহজাদও ভাবতে পারেনি মিঠি এত ভালো রেজাল্ট করবে। সবচেয়ে খুশির বিষয় হলো 4 কোটি টাকার স্কলারশিপ পেয়েছে মিঠি। কথাই আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আর মেধাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছেকেও যে কেউ থামিয়ে রাখতে পারে না। আর তার জলজান্ত উদাহরণ মিঠি নিজেই। তার এই সাফল্য সবাই ভীষণ আনন্দিত। এরপর এক এক করে খুশির খবর এলো। মিঠি ক্যালিফোর্নিয়ার ক্রিপস কলেজে 4 কোটি টাকার স্কলারশিপে অধ্যয়নের সুযোগ পেয়েছে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও 12টি বিশ্ববিদ্যালয়ে ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে ও স্কলারশিপে অধ্যয়নের সুবর্ণ সুযোগ পেয়েছে। যেহেতু মিঠির স্বপ্ন গবেষক হওয়া, তাই সে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস কলেজেই সিলেক্ট করেছে নিজের জন্য। এক এক করে এবার তারা সকল তথ্য বেরিয়ে এলো, অর্থাৎ কেঁচো খুঁড়তে সাপ। এছাড়া যা বললেই নয়, একজন মেধাবী স্টুডেন্ট হয় মিঠির ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার রয়েছে, যা অনেকেরই অজানা। অতঃপর সর্বশেষ আপডেট জানতে পারল
স্কিপস কলেজ স্কলারশিপ, মিঠির টিউশন থাকা খাওয়া সব পূরণ হবে এবং সম্পূর্ণ শিক্ষা অর্থাৎ এডুকেশন কস্ট থাকা খাওয়ারও সকল খরচ পূরণ হবে এই 4 কোটি টাকায়। এই কয়দিন এসব নিয়ে দৌড়ঝাঁপ করেছিল শেহজাদ মিঠি। আচমকা ট্রল শুরু হলো তাকে এবং শেহজাদকে নিয়ে। মূলত এটা তার সাফল্য ঈর্ষান্বিত হয়ে। এছাড়াও বিভিন্ন সাংবাদিকরা মিঠির সকল গোপন তথ্য ফাঁসের জন্য রত হলো। বিভিন্ন টিভি চ্যানেলে মিঠি নিউজ প্রচার হচ্ছিল, অনেক জায়গা থেকে ইনভাইট পেয়েছিল, সব ক্যান্সেল করে দিল মিঠি। মিডিয়ার সামনে গেল না সে। মিঠির খুব রাগ হলো এই ভেবে তার এত ভালো রেজাল্টের বিষয়ে সমাজ এবং মিডিয়ার মানুষ প্রার্থনা না দিয়ে বরং তার বিয়ে এবং স্বামীকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করতে শুরু করেছে। তবে এতে মিঠি কোনো আক্ষেপ প্রকাশ করল না, বরং স্ট্রং ছিল পরিস্থিতি মোকাবেলার জন্য। সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের ভালো দিক দেখে উৎসাহিত করার বদলে কিভাবে তাকে অসম্মান কিংবা ছোট করা যায় সেই চিন্তাভাবনাই করে থাকে। তাই মিঠি স্ট্রং ছিল সবটা মোকাবিলা করার জন্য। বেশ কয়েকজন সাংবাদিক এবং মিডিয়া লোক শেহজাদের গায়ের রং, বয়স এবং টাকা পয়সা নিয়ে তার ব্যক্তিগত লাইফ টেনে আনায় এবং তাকে তীর্যকভাবে উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষিপ্ত হয়ে কয়েকটা সাংবাদিকের গালের মধ্যে কষিয়ে থাপ্পড় মেরেছিল মিঠি। একজন স্টুডেন্টকে হয়রানির অভিযোগ করে মামলার ভয়ও দেখালো সে। কয়েকজনের মুখে থুতু ছুঁড়ে মেরেছিল। নিয়তি একজন স্টুডেন্ট এবং অপ্রাপ্তবয়স্ক নারী বলে সাংবাদিকরা নির্লিপ্তে হজম করে পরিস্থান করেছিল। মিঠির এই দুঃসাহসিকতার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গণমাধ্যমে। তাই পরিস্থিতি অনুকূলে আনার জন্য মিঠি পার্সোনালি এক সাংবাদিকের সাক্ষাৎকারে শুধু এটুকুই বলল, আল্লাহ যাকে সম্মান দেন কেউ চাইলেও তাকে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে উপরে তোলেন তাকে নিচে নামানোর সাহস কারণ নেই। আমার সাফল্যের মাধ্যমেই আল্লাহ আমাকে ওপরে তুলেছেন। তাই আমার পার্সোনাল লাইফ নিয়ে আমাকে বিভ্রান্ত করে লাভ নেই। আরও কিছু কথা বলতে চাই। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। যারা যার সমালোচনা করে তাদের জন্যই একদিন সেই মানুষটা আলোচিত হবে। কারণ ওপরে উঠতে হলে নিচে থেকে কাউকে ঠেলে দিতে হয়। আর আমার নামে আলোচনা সমালোচনা যার যা ইচ্ছে করুক, এইসবে মাথা ঘামানোর সময় নেই আমার। আমি খুব ব্যস্ত মানুষ, আর আমি আমার মতো থাকতে ভালোবাসি। এছাড়াও সাকসেস হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়। শুধু তাই নয়, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হলেও অনেক বাধা বিপত্তি আসবে, এইসবের সম্মুখীন হতে হবে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে। কেউ আসবে না অবলম্বন হতে। যদিও কেউ আসে তবে হয় ভেঙে দিয়ে সময় নষ্ট করাবে, আর না হয় দুর্বল করে দেবে। সবশেষে এটুকুই বলবো, আমার সাফল্যে আমার পার্সোনাল লাইফ টেনে আনার এবং তা নিয়ে ট্রোল করা মানে আমার অর্জিত সকল যোগ্যতাকে ছোট করা। তবে আমি এসব ট্রোলকে প্রায়োরিটি দিচ্ছি না। আর আমি সত্য বলতে পছন্দ করি। সত্য উচ্চারণ এমনই এক পাওয়ার, যে পাওয়ারের কাছে পৃথিবীর বাকি সব কিছু মাথা নোয়াতে বাধ্য। এই সত্য উচ্চারণেই আমাকে আপনাকে চেনাবে মানুষ হিসাবে, এনে দেবে পৃথিবীর তাবৎ সম্মান। তাই এই নিয়ে সমাজের মানুষের জন্য আরও একটা কথা বলবো। কখনো কারোর উন্নতি কিংবা ভালো দেখে যদি মনের মধ্যে প্রচণ্ড হিংসা হয়, তবে বুঝে নেবেন মানুষ হিসেবে আপনি নিজের কাছে হেরে গিয়েছেন। কারোর ভালো সহ্য করতে না পারলে নিজের ভালো থাকার স্বপ্নটাও ত্যাগ করতে হবে আপনাকে। কারোর চোখে প্রিয় হতে হলে মনের হিংসাকে চিরকালের মতো দূর করতে হবে। মনের মধ্যে থাকা রাগকে কমিয়ে আনতে হবে। তাই কারোর ভালো দেখলে বরং খুশি হওয়ার চেষ্টা করুন। কারোর উন্নতি দেখলে প্রশংসা করুন। দেখবেন আপনিও একদিন অনেকটা ভালোবাসা ফিরে পাবেন, সাথে সম্মানও। সবশেষে বলতে চাই, 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 পার হয়ে যাচ্ছে বহু ছেলে মেয়েদের, অথচ এখনো বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বেশি আর কিছু বলল না মিঠি। এরই মধ্যে আবার শেহজাদের প্রথম বিয়ের কথা ফাঁস হয়ে যায়। মিঠি তার সৎ মামাকে ফোন করে হুমকি দিয়েছে এসব বন্ধ করার জন্য। তার কারণ বিয়েটা জোর করে তারাই দিয়েছিল, আর শেহজাদের সাথে এখন তার এবং তার পরিবারের সম্মান জড়িত। শেহজাদকে নিয়ে সে বড় গলায় অনেক গর্ব করেছিল সবার সামনে। তাই এসব নিয়ে মিঠি চিন্তিত। অতএব যদি এসব মিথ্যা প্রমাণ না করে
নয়তো সে তার বাড়ি এতিমখানা বানিয়ে ফেলবে 18 বছর পূর্ণ হলেই। এসব বলে হুমকি দেওয়াই সব কিছু ধামাচাপা দিয়ে ওনারা সামলে নেয়। কারণ মিঠির বড় মামা এবার এমপি, মূলত তার জন্য নয়, শুধু শেহজাদের ত্রুটি নিয়েই ট্রলের মুখে পড়তে হয় মিঠিকে। যদিও এসব নিয়ে শেহজাদ চুপ ছিল। এ আর নতুন কি? তার গায়ের রং এবং স্বাস্থ্য নিয়ে ছোটবেলা থেকেই তাকে বুলিংয়ের শিকার হতে হতো, তাই নীরবে সব সয়ে নিল। আর এখন আকাশের চাঁদ ধরেছে, সব কিছু সহ্য তো করতে হবে। মানুষের জীবনে বিপদ আসে আচমকা, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই। বেশিরভাগ ক্ষেত্রেই যেখান থেকে বিপদের আশঙ্কা সবচেয়ে কম, সেখান থেকে বিপদ ঘনায়। আর এই বিপদটা মূলত মিঠির স্কলারশিপ পাওয়া। আর এটা শেহজাদের জন্য। কে জানতো মিঠি স্কলারশিপ পাবে, আর হুট করে উড়াল দেবার ঘোষণাও শুনবে। স্কলারশিপ পাওয়ার মাসখানেকের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যাবে মিঠি। ভিসা কাগজপত্র সব অলরেডি, শুধু নির্দিষ্ট দিন আসবে আর সে উড়াল দেবে। কথাটা ভাবতেই বুক ছিঁড়ে যাচ্ছে শেহজাদের। এমন একটা সময় মিঠি কনসিভ করেছে, আবার স্কলারশিপও পেয়েছে। এই সুবর্ণ সুযোগ পৃথিবীর কেউই হাতছাড়া করতে চাইবে না। শেহজাদও চায় না মিঠি মিস করুক, কিন্তু বেবি আর মিঠির জন্য কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিভাবে কি করবে বেবি পাচ্ছে না শেহজাদ। নিজেকে পাগল পাগল লাগছে তার। যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় মিঠি থাকবে, কত মানুষের সাথে তার পরিচয় হবে, কথাবার্তা হবে। তার কি হবে কে জানি। সুদর্শন ছেলেদের খপ্পরে পড়লে মিঠি নিশ্চয়ই তাকে ভুলে যাবে। এ আর নতুন কি? যাকে আঁকড়ে ধরতে চাই সেই তার সাথে লুকোচুরি করে, যাকে ভালোবাসতে চাই সেই দূরে সরে যায়, যার সাথে থাকতে চাই বিধাতা তাকেই দূরে সরিয়ে নেয়। মন যার সাথে থাকতে চাই ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। চোখের উপর হাত রেখে চুপ করে শুয়ে রইল শেহজাদ, আর এইসবই আজে বাজে চিন্তা করতে লাগলো। চিৎকার করে তার খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু লোকলজ্জার ভয়ে বলতে পারছে না। হাতে পেয়ে লোশন মেখে বেডে এলো মিঠি। দেখলো নড়চড় নেই শেহজাদের, গায়ে হাত রাখলো। ঘুমিয়ে গিয়েছেন? না। মন খারাপ? না। লাইট অফ করে শেহজাদের হাত সরিয়ে বুকের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। আপনি কি খুশি নন? কেন? আপনি কি চান না আমি যাই? তা কেন চাইবো না? আল্লাহ তোমার রিজিক রেখেছেন সেখানে, অর্থাৎ তোমার রিজিক যেখানে আছে সেখানে তোমাকে যেতেই হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ কোনো মাধ্যম তৈরি করে দেবেন, বা কারো মাধ্যমে তোমার কাছে রিজিক পৌঁছে দেবেন। আর এখানে মন খারাপ করে আমি বাধা দেওয়ার কে? আচ্ছা না যাই। এমন সুযোগ সবসময়ই আসবে না সুমিত্রা। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। মন ভার হলো মিঠির, দোটানায় পড়ল সে। ঠিক কি করবে বুঝতে পারছে না কিছুই। কষ্ট হচ্ছে? কতটা? কতটা তা জানি না, তবে তুমি আমার হিমোগ্লোবিনে মিশে গেছো সুমিত্রা। তোমাকে ভাবতে ভাবতে বুকের ব্যথাটা তীব্র হচ্ছে। তুমি দূরে সরে যাবে তা ভাবতেই রাত দুপুরে মস্তিষ্কে যন্ত্রণা করছে। আর এভাবেই যেন ক্রমশ আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। ধক করে উঠল মিঠির বুকটা। বুক জুড়ে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো শেহজাদের। যদি কখনো আমাদের দেখা হয় তাহলে এক মুহূর্তের জন্য আমায় একটুখানি জড়িয়ে ধরতে দিও। তোমাকে জড়িয়ে ধরলে হয়তো আমার আয়ু খানিকটা বেড়ে যাবে সুমিত্রা। তবে জানি না সেদিন তুমি আমায় আগের মতো আর ভালোবাসবে কিনা, কিংবা চিনবে কিনা, নাকি হারিয়ে যাবে, নাকি চেনা থেকে অচেনা হয়ে যাবে। টুপ করে জল গড়িয়ে পড়ল শেহজাদের বুকে। সুমিত্রা, আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে? কেন? আমার না খুব ভয় হচ্ছে। কিসের? তোমায় হারানোর। আরো কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরল শেহজাদকে, যেন মানুষটা হারিয়ে যাবে। মন বলছে তোমাকে হারিয়ে ফেলবো। যেন একজন নারী যেই পুরুষকে ভালোবাসে তাকে কখনো ভয় পায় না, কিন্তু একজন পুরুষ শুধুমাত্র সেই নারীকে ভয় পায় যাকে সে ভালোবাসে। কিন্তু সেটা হারানোর জন্য। জানো, আমার খুব ভয় হচ্ছে হারানোর। এমনটা বলবেন না শেহজাদ। অনেক সময় মুখে বলা কথাও নাকি সত্যি হয়। বুকটা কেঁপে উঠল শেহজাদের। আর কখনো বলবে না এমন কথা, জীবনেও না। মিটিকে হারাতে সে চায় না। মিটি তার অর্ধাঙ্গিনীর পাশাপাশি ভালোবাসা এবং সন্তানের মা। তাকে কিভাবে হারাতে দিবে সে?
চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর যেন চোখের জলেরা আন্দোলন করছে, বাদ মানছে না কিছুতেই, সারিবদ্ধ হয়ে বের হচ্ছে। শুনেছি কাউকে হারানোর ভয়টা সব থেকে বেশি তখনই হয় যখন সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসা হয়। আমি বোধহয় তোমাকে খুব ভালোবেসে ফেলেছি সুনেত্রা। কতটুকু বেসেছেন? কতটুকু বেসেছি তা জানি না, তবে আল্লাহর কসম আমি তোমাকে তেমন ভালোবেসেছি যে ভালোবাসার জন্য সারা পৃথিবী কামনা করে। বাসবো না বলে সত্যিই ভালোবেসে ফেলেছি তোমায়। এর চেয়ে বড় আত্মসমর্পণ আর কি হতে পারে বলো? আমি ভালোবেসে আত্মসমর্পণ করেছি তোমার ভালোবাসার কাছে। শক্ত করে জড়িয়ে ধরলো মানুষটাকে, যেন ওড়াল দিয়ে হারিয়ে যাবে। বেশ কিছুক্ষণ মৌন রইল দুজন ওভাবেই। জানো, দিন দিন আমার ইচ্ছের মতো নেশা বেড়ে যাচ্ছে। কিসের? তোমাকে ছুঁয়ে জড়িয়ে থাকার। থাকুন না শেহজাদ, নিষেধ নেই তো। বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো মিঠিকে। আমার সুনেত্রা, আমার ছোট্ট বউ, আমার আদুরে আল্লাহ দিব। শেহজাদ, আপনি আমার প্রেম নয় যে কিছুদিন থেকে তারপর ছেড়ে চলে যাব। আপনি আমার মায়ায় জড়ানো ভালোবাসা, যাকে ছাড়া চলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভুলেও ভাবতে পারি না শেহজাদ। আপনার মতো করে কেউ আর আমাকে এইভাবে গুছিয়ে ভালোবাসতে পারবে না। আপনার আর আমার ভালোবাসাটা অল্প কিছুদিনের হলেও অনেক গভীরে চলে গিয়েছে, তাই আপনার জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না। শুধু একটু ভরসা রাখুন আমার উপর। ফের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অন্ধকারে তা দেখল না মিঠি। টি শার্টের বোতাম খুলে লোমে আবৃত বুকের মাঝখানে চুমুকে জড়িয়ে ধরে আবারও সেখানটাই মাথা রাখলো মিঠি। আমাকে খুব ভালোবাসুন শেহজাদ, খুব, এতটাই ভালোবাসুন যে জীবনে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে মন যেন আগ্রহী না হয়। বুকের লোমে আলতো করে হাত বুলাতে লাগলো। জানেন, এটা আমার সব থেকে প্রশান্তির স্থান। আপনার বুকে মাথা রাখলেই আমি সুখের সমুদ্রে হারিয়ে যাই শেহজাদ। হয়তো সুখরা চিরস্থায়ী নয়, কিন্তু বিশ্বাস করুন আমি এই সুখটুকুতেই অভ্যস্ত। এর বাইরে জীবনে আর কিছু চাওয়ার ছিল না, কিন্তু সব চাওয়া যে পূর্ণতা পায় না। হঠাৎই কেন জানি দূরত্বের সুর বেজে উঠল। মিঠির চোখের নোনা জলে ভেসে গেল সেও যাতে লোমশ বুকটা, কেমন জপজপে হয়ে গেছে লোমগুলো। এত দূরে থেকেও আমাকে ভালোবাসতে পারবে তো? পারবো। কিভাবে? আপনাকে ভালোবাসতে আপনার নামটাই যথেষ্ট শেহজাদ। কথা বলা, দেখা করা, আপনাকে স্পর্শ করা কোনোটাই প্রয়োজন নেই আমার। জানেন তো সমরেশ মজুমদার কি বলেছেন? তিনি বলেন, মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। আপনাকে ভালোবাসার একটা দাগ রেখেছি আমার হৃৎপিণ্ডে। সেই দাগ যে আপনাকে ভুলতে দেবে না শেহজাদ। ফের বলতে লাগলো। শেহজাদ, আপনি কি জানেন আপনি আমার কাছে সবচেয়ে বিশ্বাসের স্থান। আপনার বুক আমার জন্য জান্নাত। আপনার এক কথায় আমি দুনিয়া ছাড়বো। আল্লাহ ছাড়া পৃথিবীতে ওই একটাই মানুষ, অর্থাৎ যার কাছে আমি মাথা নত করতে রাজি, সেই পরম ভাগ্যবান মানুষটা হচ্ছেন আপনি শেহজাদ। আমি কখনো জান্নাত দেখিনি, তবে আপনার ভালোবাসায় আমি জান্নাতের সুখ পেয়েছি। আচমকা শেওজাদের বুকে ঢেউ খেলে গেল। আমায় তুমি কতটুকু ভালোবাসো সুনেত্রা? আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। মিঠির পিঠে হাত বুলায় শেওজাদ, চুলের উপর দিয়ে মাথায় চুমু খায়। আবেশে চোখ বুজে ফেলল মিঠি। আনমনি বলল, আপনি আমাকে বাবা মায়ের মতো আগলে রাখবেন সব সময়। আমার তো আর যাবার জায়গা নেই শেহজাদ। আমি তো একলা থাকতে ভীষণ ভয় পাই। কথা দিলাম পাখি, সব সময় আগলে রাখবো ইনশাআল্লাহ। খুব যত্নে মিঠিকে শুয়ে দেয় শেহজাদ। শাড়ি পরিয়ে মেধিন পেটের উপর চুমু খায়। কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে ওখানে। আমাদের বাবুটা এখানে আছে সুনেত্রা, একটু আদর করতে দাও। কতদিন আদর করতে পারবো না, ছুঁতে পারবো না। ফের ঠোঁট চোয়াতে চোখ বুজে ফেল মিঠি। দুহাতে খামছে ধরল শেহজাদের মাথার পেছনের দিকটার চুলগুলো। আমাদের কি হবে সুনেত্রা? মেয়ে বাবু হবে। অনেকগুলো মেয়ে বাবু চাই শেহজাদ। আমার জন্য দুজন মা চাই। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহ যেন তোমাকে দুটি কন্যা সন্তানের জননী করে দেয়। অশ্রুসিক্ত মুখেও ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। আচ্ছা, যদি আমাদের মেয়েগুলো কালো হয়ে জন্ম নেয় তুমি কি করবে সুনেত্রা? তুমি কি ওদের আদর করবে?
কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া রহমত, বরকত। আর এই রহমত এবং বরকতের যত্ন নিতে হয় শেহজাদ, অযত্ন অবহেলা নয়। প্রসন্ন হলো শেহজাদ সব আতঙ্কের সাথে। বেবির গায়ের রংটা নিয়েও সে ভীষণ আতঙ্কে ছিল। সত্যি আমার যদি কখনো মেয়ে বাবু হয় তবে আমি তাকে সব সময় প্রিন্সেসের মতো ট্রিট করবো শেহজাদ। তার জীবনের যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি তার থাকবে। সে যেন জন্ম থেকেই এটা বুঝতে শেখে যে সেই পৃথিবীতে কুইন ট্রিটমেন্ট ডিজার্ভ করে এবং সব ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি ডিজার্ভ করে। সে যেন জানে এই পৃথিবীতে কারো এক সেকেন্ডের অবহেলা সহ্য করার জন্য তার জন্ম হয়নি। এক চিলতে হাসি ফুটল শেহজাদের ঠোঁটের কোণে। জানেন শেহজাদ আমার স্বপ্ন কি? কি? আমার স্বপ্ন আমার একটা মধ্যবিত্ত জীবন হবে। লম্বা মতো ঘর থাকবে, বেশ বইয়ের স্তূপ থাকবে, রংচটা দেয়ালে কিছু ছবি ঝুলবে, থাকবে বসার একটা খোলামেলা জায়গা, চা খাওয়ার কাপ, গল্প করার আপনি, খোলা বারান্দা, গাছ, ফুল, পাতা, বেতের বুকশেলফ, পুরনো কিছু বই, চিঠিপত্র। ঘরে আসবে দক্ষিণের হাওয়া, বৃষ্টির দিনে মাটির ঘ্রাণ, জানালা দিয়ে চাঁদ আর এক ঘর রোদ্দুর, আর আমাদের পুচকে দুটি সন্তান। স্নিগ্ধ হাসল শেহজাদ। তার ছোট্ট বউটার কত শোক। আচমকা মিঠির গলায় মুখ গুজল। আদরে স্পর্শ দিতে দিতে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে লাগলো। আচমকা অঝোরধারে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি যত ভারী হতে লাগলো, কপতিরাও একে অপরকে ভালোবাসে শিখতে হতে লাগলো। সন্ধ্যায় আনা দোলন চাপাগুলো থেকে তীব্র সুবাস ছড়াতে লাগলো। সেই সুবাসে কপতির ভালোবাসাও তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। একসময় বৃষ্টি থেমে যায়। কপতিও ক্লান্ত হয়ে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঘুমিয়ে যায়। বৃষ্টি থেমে গেছে ঠিকই, কিন্তু ঘর ভর্তি করে দোলন চাপার সুবাস তীব্র হয়েছে। কি দারুণ! পেরিয়ে গেল কয়েকদিন, কিন্তু মিঠি উল্টাপাল্টা কাজ শুরু করেছে। এই কয়দিন ড্রাইভিং শিখেছে, মোটামুটি কিছুটা ড্রাইভ করতে পারে। আতঙ্কে থাকে শেহজাদ, কখন যে কি হয় বুঝে উঠতে পারে না। মিঠি তো যাবে, সাথে বেবিটাও। বুঝলো মিঠি করতে দিচ্ছে না। জিজ্ঞেস করলে বলে এটা নাকি খুব ইম্পর্ট্যান্ট কাজ। মিঠি যাওয়া অবধি সুফিয়া বেগমরা এখানে থাকবেন বলে জিদ ধরেছে মিঠি। মেয়ের মতো খুব আদর করেন মিঠিকে। মিঠির মনে হয় যে তার মায়ের অভাব পূরণ হয়ে গিয়েছে এবং শেহরিন থেকে বোনের আদর পেয়েও। তবে বউ মানুষ কিসের জিন্স প্যান্ট আর লেডিস শার্ট পরে গাড়ি চালানো শিখে, এটা সুফিয়া বেগমের পছন্দ হলো না। যদিও শেহজাদ তার মাকে নিষেধ করেছে এই ব্যাপারে কিছু না বলতে। গ্রামীণ মানুষ ওনাদের কাছে বিষয়টা দৃষ্টিকটু হলো, শহরের মানুষের কাছে এসব কিছুই না। মানুষ কি বলবে? বলবে বউ মানুষ জিন্স শার্ট প্যান্ট পরে গাড়ি চালায়। আজও বেশ কিছুটা দূর চলে গিয়েছে গাড়ি নিয়ে, আবার ফিরে এসেছে। আতঙ্কিত হলো শেহজাদ। এইভাবে কয়েকবার রাউন্ড দিয়েছে। আজ মিঠির বার্থডে, অর্থাৎ রাত 12টায় 18 বছর পূর্ণ হবে। যেহেতু মিঠি আমেরিকা চলে যাবে, তাই বাসে বড় করে একটা পার্টির আয়োজন করেছে শেহজাদ। মিঠিও ভীষণ খুশি। মিঠির জন্য হোয়াইট কালারের একটা লাক্সারি গর্জিয়াস পার্টি গাউন পাঠিয়েছে আহসান সাহেব, আর শেহজাদ নিজের জন্য একটা পিচ কালারের শেরওয়ানি, মা বাবা বোন সবাইকে নামি দামি কাপড় চোপড় কিনে দিয়েছে। নিজের জন্য কিনতে নিষেধ করেছে মিঠি। 18 বছর উপলক্ষে 18 পাউন্ডের বিশাল বড় কেক অর্ডার করেছে শেহজাদ। মোশারফ সাহেব 3 পাউন্ডের একটা কেক পাঠিয়েছে এবং আহসান সাহেবও 18 পাউন্ডের বিশাল বড় একটা কেক পাঠিয়েছেন। শুধু তাই নয়, মতিউর রহমান সহ ওনার ভাই, স্ত্রী, সন্তান সবাই এসেছেন এবং আসার সময় মিঠির জন্য 3 মামা 3টি কেক এনেছেন এবং নানান রকমের গিফটও এনেছেন। এত কেক দেখতেই সবার চোখ ছানা পড়া। সবে এত ভালোবাসা দেখে সুফিয়া বেগম বুঝতে পারলেন মিঠি সবার খুব আদরের। এদিকে আচমকা মিঠি জিদ ধরেছে শপিংয়ে যাবে, তার কিছু কেনাকাটা লাগবে। যেহেতু রাতে পার্টি হবে, তাই শেহজাদ তার অমত করল না। বিকেলের দিকে মিঠি সুফিয়া বেগম এবং শেহরিনকে নিয়ে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়। আপনি মেহমানদের দিকে খেয়াল রাখুন, আমরা আসছি। সাবধানে থেকো। আচ্ছা। গাড়িতে উঠে বসে মিঠি, জানালা দিয়ে নক করে বলে, আবারও বলছি, যাই করো সাবধানে থেকো। মনে রেখো, তোমার জন্য কেউ একজন অপেক্ষা করে।
হেসে উঠল মিঠি। শেহজাদের চোখে চোখ রাখলো। আমিও চাই কারোর চোখে আমার জন্য অপেক্ষা থাকুক। কথাটাই যেন কিছু একটা ছিল। শেহজাদের সুপ্ত হৃদয় দোল দিয়ে গেল উষার নির্মল হাওয়ার মতো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। চলতে শুরু করলো শপিং মলের দিকে। টাটা দিয়ে মিঠিরা চলে যায়। তাকিয়ে রইল শেহজাদ। তপ্ত শ্বাস ফেলে মেয়েটাকে সামলাতে তার উপর দিয়ে অনেক ধকল যায়। এত ঘাটতারা মেয়ে মানুষ হয় জানা ছিল না শেহজাদের। স্বপ্ন মাপার শান্ত চাপা টাইপের ছিল, তাই কখনো এত ধকল নিতে হয়নি। অনেক কাজ রয়েছে তার, সেদিকে মনোযোগ দিল। পুরো বাসা বেলুন দিয়ে সাজাচ্ছে, তা দেখাশোনা করতে লাগলো। শাশুড়ি আর ননদের সাথে আলাপ জুড়ে দেয় মিঠি। এই কয়দিনের মধ্যে খুব ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গিয়েছে তাদের মধ্যে, যেন মা মেয়ে বোন। সুফিয়া বেগমের ভুল ধারণা ভাঙে। খুব খুশি হয় মিঠির প্রতি। এছাড়াও শেহজাদ ওনাদিকে শপিং করে দিল। মিঠি কিছু দিতে পারেনি, তাই ভাবলো ওনাদের পছন্দের ওনাদের জন্য শপিং করবে। যেহেতু তার যার সময়ও ঘনিয়ে এসেছে, আর প্রথমবার এসেছে পুত্রবধূকে দেখতে, তাই তার পক্ষ থেকে কিছু তো দেওয়ার দরকার।